দ্য ওয়াচার্স। এম নাইট শ্যামালান একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক, যিনি আনব্রেকেবেল, স্প্লিট, গ্লাস আরও প্রচুর হরর ফিল্ম ডাইরেক্ট করেছে ইন দি পাস্ট। এবং তার একটা হরর ফিল্ম আছে যেটা আমি ভিডিওর শুরুতেই তোমাদেরকে সাজেস্ট করতে চাই, দ্য গেস্ট। আমি জানি না নামটা আমি ঠিকঠাক বলছি কিনা, সিনেমার পোস্টারটা তোমরা এখানে দেখতেই পাবে। আমি অনেক সময় ভুল নাম বলি, আমি এডিটে কারেক্টও করবো না, সিনেমার নামটা দিয়ে দিচ্ছি। এই সিনেমাটা হাত জোর করে রিকোয়েস্ট করছি, একবার দেখো, ঠিক আছে? একবার দেখো এই সিনেমাটা। এই সিনেমাতে যা টুইস্ট রয়েছে এবং এই সিনেমাতে যা হরর রয়েছে, যা সাসপেন্স রয়েছে, খুব কম সিনেমাতে পাওয়া যায়। ওকে, নাও দ্য ওয়াচার্সে আমরা আসি। তো এম নাইট শ্যামালানের মেয়ে ফাইনালি ডেবিউ করেছে এবং এটা ছিল তার ডিরেক্টোরিয়ালের প্রথম ফিল্ম। এবং এই ফিল্মে ডাকোটা ফ্যানিংয়ের মতো হেভিওয়েট অ্যাক্ট্রেসকে একদম প্রথমেই কিন্তু সে পেয়ে গেছে। তো দ্য ওয়াচার্স ফিল্মটা হলো কেমন? এটা কিছুদিন আগে থিয়েটারে রিলিজ করা হয়েছিল। থিয়েটারে আমি এটা দেখতে যাইনি। এটা আমি এখন তোমরা জানো কোথায় অ্যাভেলেবেল হয়ে গেছে, ঠিক আছে? চুম্বক প্রক্রিয়া। তো সেখানে আমি ফাইনালি দ্য ওয়াচার্স দেখলাম। এবারে বাবার লিগ্যাসি কি মেয়ে ক্যারি করতে পারবে? কারণ এম নাইট শ্যামালানের আরেকটা আপকামিং ফিল্ম আসছে, দ্য ট্র্যাপ, পরের মাসেই আসছে, যেটা ট্রেলার নিয়ে আমি ভেবেছিলাম কথা বলবো, বাট সময়ের জন্য হয়নি। দুর্দান্ত হতে যাচ্ছে একটা ফিল্ম। ট্র্যাপের ট্রেলারটা তোমরা পারলে অবশ্যই গিয়ে চেক আউট করো। যারা সাইকোপ্যাথ কিলার মুভির যারা ফ্যান রয়েছে, ঠিক আছে, তাদের জন্য তো আমি তো ট্র্যাপ ভাই আমি হলে দেখতে যাবো, ঠিক আছে? ট্র্যাপের যা গল্প। যাই হোক, আমরা ওয়াচার্সে আবার ফেরত আসি। তো গল্পটা হচ্ছে গিয়ে একটা বিস্তীর্ণ বন। এই বনের মধ্যে সাধারণত সেই মানুষরাই যায় যাদের পার্সোনাল লাইফে কিছু প্রবলেম আছে, এবং এটা একটা মিথ যে এই বন নাকি তাদেরকেই টেনে নিয়ে যায় যাদের পার্সোনাল লাইফে প্রবলেম আছে। এবার যারা ওই বনে যায় তারা ওই বন থেকে আর কোনোদিন বেরিয়ে আসতে পারে না। এই বিস্তীর্ণ বনভূমি থেকে তারা কখনো বেরিয়ে আসতে পারে না। এখন ডাকোটা ফ্যানিং, আমাদের মেইন প্রোটাগনিস্ট, সেই বনের মধ্যে যায় এবং গিয়ে ডিসকভার করে যে এই বনের মধ্যে কিছু তো সামথিং ইজ রং, এবং তার সাথে কিছু লোক যারা বনের মধ্যে একটা বাংকারের মধ্যে বসবাস করছে। এবং সে যখন ওই বাংকারে গিয়ে যখন পৌঁছায়, তখন ওই বাংকারে যারা রয়েছে 3জন লোক ছিল, ঠিক আছে? ছেলে মেয়ে মিলিয়ে 3জন লোক ছিল। তারা বলে যে এই জঙ্গলের কিছু ক্রিয়েচার রয়েছে এবং কিছু নিয়ম রয়েছে, যে নিয়ম ফলো করতে হবে যদি তুমি বাঁচতে চাও, ঠিক আছে? তো শুরু হয় সিনেমাটা কেমন ছিল? ওয়েল, সিনেমাটার প্লট ডেভেলপমেন্টের যে পার্টটা, ফার্স্ট হাফ আমি বলছি, 2টো পার্টে ভাঙছি, 3টে পার্টে আমি ভাঙছি না। প্রথম যে সেগমেন্ট মুভিটার, ডাকোটা ফ্যানিংয়ের বনে গিয়ে ওঠা, ওদের সাথে দেখা হওয়া, ওই বাংকারে ঢোকা, বনের ব্যাপারে পুরো জানা, এই বনের রাত্রিবেলা কারা ঘুরে বেড়াচ্ছে, কাদের জন্য এদেরকে এই বাংকারে লুকিয়ে থাকতে হচ্ছে, বনের মধ্যে এই বাংকারটা এলো কোত্থেকে, বাংকারটা তৈরি কেন হয়েছে, এরকম একটা বনের মধ্যে এরকম একটা বাংকার তৈরি কেন হয়েছে, কেন এই লোকগুলো এতদিন ধরে এই বাংকারের মধ্যে আটকে রয়েছে এবং জঙ্গল থেকে কেন পালিয়ে যেতে পারছে না। এই যে সমস্ত প্রশ্ন, ঠিক আছে, এই প্রশ্নগুলোকে দর্শকের মনে জাগানো হয় এবং এগুলোর উত্তর দেওয়ার যে চেষ্টা করা হয় সিনেমাটার প্রথম হাফে। ততক্ষণ অবধি সিনেমাটা বেশ ভালো এবং কনভিনসিং চলছিল, আমার ভালো লাগছিল। এরপরে যখন উত্তরের পালা যখন আসে, তখন বোঝা যায় যে এরা কি করে এই বাংকার থেকে মুক্তি পাবে বা এই জঙ্গল থেকে মুক্তি পাবে, জঙ্গল থেকে বেরোতে পারবে কি। এই প্রশ্নের উত্তরটা যখন আমি ভাবি যে এটাই হয়তো সিনেমার ক্লাইম্যাক্স হবে, বাট না, ঠিক আছে, এরপরে আরেকটুখানি দূর অবধি সিনেমাটা যায়, যেখানে গিয়ে কিছু টুইস্ট অ্যান্ড টার্নস আছে। পার্সোনালি বলতে গেলে এই সিনেমাটা যত শেষের দিকে গেছে না, যত আমরা প্রশ্নের উত্তর পেয়েছি, আমার তত মনে হয়েছে যে এই শেষের পোর্শনগুলো যদি অন্য কিছু হতো তাহলে ভালো হতো, ঠিক আছে? জঙ্গলের মধ্যে কারা থাকে তাদেরকে নিয়ে যে জিনিসটা দেখানো হয়েছে, সেই জিনিসটা কারুর হজম হবে, কারুর হজম হবে না। টু বি ভেরি অনেস্ট, আমি যদি বলি আমার কথা, তাহলে আমার মনে হয়েছে যে ওয়েল, সিনেমার এন্ডিংটা যদি এরকম না হতো, যদি এন্ডিংটা যদি আরেকটুখানি হরিফাইং বা টেরিফাইং বা সারপ্রাইজিং যদি কিছু হতো, ভালো হতো। কারণ যেটা দেখায় সেটা আমার জন্য তো অ্যাটলিস্ট কনভিন্সিং নয়। এবার তোমাদের জন্য কনভিন্সিং কিনা সেটা বোঝার জন্য কিন্তু তোমাদেরকে দেখতে হবে দ্য ওয়াচার্স, ঠিক আছে? কোথায় কিভাবে পাবে সেটা বুদ্ধিমান লোকেরা অলরেডি বুঝে গেছে। যারা বুদ্ধিমান নয় তারাও একটুখানি যদি দেখো, লোকজনের কমেন্ট চেক করলে পরে তোমরাও ইজিলি বুঝতে পেরে যাবে।
নাও দ্য থিং ইজ যে পারফরমেন্স ওয়াইজ বা সিনেমাটোগ্রাফি বা সেট ডিজাইনটা খুব ইউনিক, ঠিক আছে। আর সাধারণত এই ধরনের বাংকারগুলোর আজকাল অ্যাড দেখি বিভিন্ন রকম পাহাড় বরফের মাঝখানে একটা ট্রি হাউস যার মধ্যে সমস্ত কিছু অ্যামিনিটিস রয়েছে, তো বাংকারটাকে দেখে ঠিক সেরকমই মনে হয়। সিনেমাটার মধ্যে সাসপেন্স রয়েছে, থ্রিল বা হরর ফ্যাক্টরও একটুখানি রয়েছে, কিন্তু সিনেমাটা একটা সার্ভাইভাল থ্রিলারের মতনই শুরুর দিকে তো করে, তার সাথে কিছু একটা ক্রিয়েচার রয়েছে যাকে আমরা দেখতে পাচ্ছি না, সেই ক্রিয়েচারদেরকে রিভিল করা হবে, ক্রিয়েচার হরর, তো অনেকগুলো জনরে অনেকগুলো এলিমেন্টের ওপরে বেস করে গল্পটা এগোয়। সেই জন্যই আমি বললাম প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ডিকোড করা মুশকিলের ব্যাপার। আমি একটুকুনি বলবো সিনেমাটার শুরুর 1 ঘন্টা 20-30 মিনিট খুব ইন্টারেস্টিং। ক্রিয়েচারটাকে যখন দেখানো হয় সেটাকে যদি একটু পরিষ্কার করে দেখাতো তাহলে আর একটু ভালো হতো, বাট যতটুকুনি দেখানো হয় ততটুকুতে বেশ ভয়টা কোথাও না কোথাও গিয়ে তো লাগে, ক্রিয়েচার হরর ফিল্ম অনুযায়ী ভয় তো লাগে। তবে হ্যাঁ, কিছু জায়গা আছে যেগুলো আবার না। এবং সিনেমাটার শেষটা খুব কোয়েশ্চেনেবল, ওকে, কাইন্ড অফ, মানে কি বলতো, তুমি বিরিয়ানি খেতে 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 হঠাৎ করে তোমার বিরিয়ানির ওপরে কেউ রসগোল্লার রস ঢেলে দিল, ঠিক আছে, তো খেতে ভালোই হয়তো লাগবে যে মিষ্টি মিষ্টি এদিকে ঝাল ঝাল, বাট দ্যাট ইজ আ ওয়ার্ড কাইন্ড অফ ফিলিং, ঠিক আছে। হঠাৎ করে একটা তার কেটে যাওয়া আমার একটা ব্যাপার আছে। তো প্রথম সিনেমা হিসেবে আমি বলবো যে ঠিকঠাক একটা সিনেমা, খুব বাজেও না আবার এক্সেপশনাল মাস্টারপিস বাবাকেও ছাপিয়ে যাবে, ঠিক আছে, ওরকম টাইপের ব্যাপারও কিন্তু নয়। হ্যাঁ, গল্প ডিল করার ব্যাপারে আমি যদি বলি তাহলে ফার্স্ট হাফটা ভালোভাবেই তারা ডিল করেছে, এবং বিল্ড আপ ক্যারেক্টারগুলোকে সাজানো, ক্যারেক্টারগুলোর মধ্যে যে ড্রামা সেট করা, সেগুলো কাইন্ড অফ ঠিকঠাকই আছে। অভিনয় পারফরমেন্স ডাকোটা ফ্যানিং বাদ দিয়ে বাকিদেরকে আমি চিনি না, সবার অভিনয় ঠিকঠাকই ছিল। আর ইংলিশ সিনেমাতে সিনেমাটোগ্রাফি নিয়ে কী কথা বলবো, ওদের কাছে অনেক পয়সা রয়েছে, ওদের সিনেমা সবসময় ঝাক্কাস দেখতেই লাগে। হাউএভার গল্প নিয়ে আমি যেটা বললাম সেটা তো তোমরা শুনতেই পেলে। তো এই হলো গিয়ে ব্যাপার। এখন তোমাদের মধ্যে কেউ কি দেখেছো বা কেউ কি দেখতে যাবে, আর কেউ যদি ভাবছো যে দেখবে কি না, ঠিক আছে, কোথায় পাবে কিভাবে পাবে আমি হিন্ট দিয়েই দিয়েছি, দেখতে পারো। এটা আমি বলবো যে ওয়ান টাইম ডিসেন্ট একটা ওয়াচ, যেখানে এক্সপিরিয়েন্স অ্যাবাভ অ্যাভারেজ বলাই যায়, ঠিক আছে, এইটুকুনি বলাই যায়, ওকে। কিন্তু মাস্টারপিস দুর্দান্ত অসাধারণ, কি দেখলাম দেখে উল্টে গেলাম পাল্টে গেলাম ছিটকে গেলাম ওরকম কিছু নয়, ঠিক আছে। তো ট্র্যাপ মুভির জন্য, এম নাইট শ্যামালানের মুভির জন্য কে কে এক্সাইটেড? ট্রেলারটা নিয়ে কি আমি কোনো ভিডিও বানাবো, যদিও আমার এই ভিডিওটাই অর্ধেক লোক দেখবে না, তাও আমি কোয়েশ্চেন করছি যে ট্র্যাপের ট্রেলার কি কেউ দেখেছো? এম নাইট শ্যামালানের কি কেউ ফ্যান আছো যে ওর সিনেমা ভালোবাসো? আমি কিন্তু মনে করি যে আজকের দিনে হরর জনরেতে যেই সমস্ত ডিরেক্টরদের নিয়ে মাতামাতি করা হচ্ছে, কাইন্ড অফ এই লোকটাকে কাইন্ড অফ সাইডলাইন করে দেওয়া হয়েছে। বাট যারা জানে তারা জানে যে ভাই এর কিন্তু ঘ্যামা ঘ্যামা সব সিনেমা রয়েছে, যেগুলো পুরো হরর জনরের মধ্যেও যায় না, আবার পুরো অ্যাকশন ওরিয়েন্টেড মাস কমার্শিয়ালের দিকেও যায় না, বাট ওনার মুভি কিন্তু খুবই ইন্টারেস্টিং, ঠিক আছে। স্টিফেন কিং মার্কে একটা ভাইব কিন্তু এম নাইট শ্যামালানের মধ্যেও কিন্তু আছে। তো যাই হোক, চড়াটা বাই, আবার জানা দেখা পাই।